সায়না বিছানায় বসে প্রলাপ বকতে লাগলো। তারপর কিছুক্ষণ পর পর তাজদারের দিকে তাকাতে লাগলো। এই মানুষ কি চায় নিজেও জানে না। সারাদিন তার সাথে সবার সাথে রাগ দেখালে চলে যেতে হবে বলে এখন আবার এমন ভাব দেখাচ্ছেন যেন উনি কখনো রাগই দেখাননি। সব রাগ সে দেখিয়েছে। সে আবারও চোখ মুছল, আবারও দরজার দিকে তাকালো। কিছুক্ষণ পর আবারও তাজদার সেদিকে ডেকে শেষমেশ আর না পেরে বলো, কাল সকালে আমি বাড়িতে চলে যাব, আর আসবো না। 2 দিন পর ঘরটা তো এমনিতেই খালি হবে। তাজদার চোখ খুলছে না দেখে সায়না তার দিকে চেয়ে রইল। তাজদা সেদিকে নিচ থেকে তাকে কষ্ট না দিল, তারই তো কষ্ট পাওয়ার কথা ছিল না। অথচ যখন সত্যিই কষ্ট দিয়েছিল তখন সে এতটা ব্যথা অনুভব করেনি। তখন তো তার মনে হয়নি তাজদা সেদিকে কষ্ট না দিলেও তার কষ্ট হবে। তাজদার চোখ খুলতে দুজনের চোখাচোখি। সে পেট চেপে হেসে উঠল। সায়না করুণ সুরে কেঁদে ওঠে আবারও, সাথে সাথে তা গিলে ফেলে বলল, আপনি আমাকে কাঁদিয়ে মজা পান? তাজদার তাকে টেনে এনে জড়িয়ে ধরল। তারপর তার গালে একপাশে ওপাশে নিজের খসখসে গাল চেপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, তুমি বুঝবে না, এই কান্না আমার অর্জন। তুমি আগে কাঁদতে আমি কষ্ট দিতাম বলে, এখন কাঁদছো আমার জন্য কষ্ট হচ্ছে বলে। সায়না মমতাজ, আমি তোমাকে নিজেই করে ফেললাম, দেখলে? সায়নার ঠোঁটের কাছে তার কানটা ছিল। কানে ঠোঁটের স্পর্শ খুব গাঢ়ভাবে লাগছিল, ঠিক ভালোবেসে রাখা স্পর্শের মতোই। তাজদার সুটকেস গুছানো হচ্ছে। সায়না এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। তাজদার খুব মনোযোগ দিয়ে জরুরি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। সায়দা বেগম সকাল সকাল ভাপা পিঠার খেজুরের রস বানিয়ে পাঠিয়েছেন। তাজদার বলেছে বেলা হলে খাবে। গরম ভাপা পিঠা সায়নার পছন্দ, তাই সে গরম গরম খেয়ে নিয়েছে। তাজদার পছন্দ ঠান্ডা ভাপা পিঠা। সায়না বুঝল না এটা কেমন পছন্দ। অবশ্য এই প্রশ্নটা সে করেনি। রওশনারা কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করছেন এটা ওটা দেবেন কিনা। তাজদার শান্তভাবে উত্তর দিচ্ছে। তিতলিও ঘুরঘুর করছে ঘরের আশেপাশে। সকালে সে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। ভাপা পিঠার মাঝখানে যতটুকু মিঠে আছে ততটুকু খেয়ে বাকিগুলো তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে। তৌসিফের মার খেয়েছে। বড় ভাইয়ের সাথে বেয়াদবির ফল তৌসিফ তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। তাসনুবাও ভাপা পিঠা খেয়েছে। খাওয়ার পর বলেছে এটা কোনো খাবারের পর্যায়ে পড়ে না। সে আজ খুব চিন্তিত। কাল এয়ারপোর্টে তাকে নিয়ে যাবে না বলেছে ছোট ভাইয়া, কিন্তু সে যাবেই। এইদিকে সে গেলে তিতলিও বায়না করবে সেও যাবে। ও যেতে পারলে সে যেতে পারবে না কেন? এই ধরনের ফালতু লজিক দেখাচ্ছে। তিতলি আজকাল খুব বেয়াদব হয়েছে, আগে এমন ছিল না। সায়নার সাথে মিশে মিশে এমন হয়েছে। এখন কথায় কথায় বিয়ে বিয়ে করে। কী কারণে মেয়েটা বিয়ে বিয়ে করে এটা নিয়ে ভাবতে গিয়ে তানসুবার খুব বাজে একটা কারণ খুঁজে পেয়েছে। তারপর তিতলির উপর অসম্ভব রাগ হয়েছে। বিয়ে কি বোঝে ও? ও জানে মেয়েদের বিয়ে পরবর্তী জীবন কেমন হয়। তিতলি এখনও ফ্যান্টাস্টিক জগতের বসবাস করছে। সময় মতো মার পড়লে ঠিক হয়ে যাবে। সুটকেস গোছগাছ শেষ করে তাজা সায়নার দিকে তাকিয়ে, ওই ছবিটা আমি নিয়ে যাচ্ছি। দেওয়ালে টানিয়ে রাখা ছবিটা দেখিয়ে দিল সে। বউ সাজে সায়না মমতাজ আর বর সাজে তাজদার সিদ্দিকী। সায়না বলো, ছবি দিয়ে কী করবেন? রুমে রাখবো। নিচ্ছি। সায়না আস্তে করে বলো, তাজদার ছবিটা নিয়ে এসে প্যাক করতে লাগলো। সায়না বলো, ছবি দিয়ে মানুষ আরও অনেক কিছুই করে। হ্যাঁ, জাদু করে। হঠাৎই শব্দ করে হাসলো তার কথা ধরনে। আপনিও জাদু করবেন? কিসের জন্য? যাতে ভুলে না যাও। আপনাকে ভুলে যাওয়া সম্ভব বলছেন? তোমার দ্বারা অসম্ভব কিছু আছে? আপনি আবার আমাকে রাগিয়ে দিচ্ছেন, অথচ কাল রাতে বলেছেন যাওয়ার আগে আর কোনো রাগারাগি হবে না। তোমার জন্য এই মুহূর্তে রাগ করা ফরজ, করো ইচ্ছে মতো। করতে বলছেন আমাকে, কিন্তু রাগ আপনার কথায় প্রকাশ পাচ্ছে। রাগ হবে না। তুমি অকারণে হাসছো কেন? আপনি কাল রাতে আমাকে কাঁদতে দেখে হেসেছেন তাই। তুমি মানুষ হওনি। সায়না হেঁটে এসে তার শার্ট খামচে ধরে কাছে টেনে নাকে নাক ঠেকিয়ে বলল, আপনাকে রাগ করলে কিন্তু মন্দ লাগে না। ছোটবেলায় ঘৃণা লাগতো, এখন হাসি পায়। হাসি পায়? সায়না হাসি মুখে বলল, মানে আপনি বাচ্চাদের মতোই রাগ করেন তাই আর কি। সায়না হাসি মুখে বলল, মানে আপনি বাচ্চাদের মতোই রাগ করেন তাই আর কি। সব রাজ গোসার অবসান ঘটিয়ে আমি গেলাম, তুমি হাসতে থাকো। সায়না হাসতেই লাগলো। হাসি আড়ালে যত্ন করে সে যে কি লুকিয়ে রাখলো তা তাজদা সেদিকে টেরই পেল না। একেবারে পায়নি তা ভুল,
পেয়েছে ওইটুকু, যতটুকু গত রাত চোখের পানি লেখা ছিল। চোখের পানি কতটুকু মনের ব্যথা প্রকাশ করে। জামাই চলে যাচ্ছে, তাই সাহেদা বেগম একের পর এক রান্না করে পাঠাচ্ছেন মেয়ের শ্বশুরবাড়ি। আজ এসেছে মধুভাত। যদিও এই মধুভাত গরমকালে বেশি খাওয়া হয়, কিন্তু গরম আস্তে আস্তে জামাই দেশে থাকবে না, তাই তিনি জ্বালা চাল ভিজিয়ে রেখেছিলেন গত রাতে। তারপর ভাত রেঁধে সেগুলোকে ঘুটনি দিয়ে ঘেঁটে তারপর জ্বালা চালের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলেন। সকালে বড় একটা পাতিলে করে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছেন। শায়না এত বারণ করলো, তারপরও আমার শুনল না। তাসনুভার নাক ছিটকে নিয়ে তার ভালো লাগে না। মধুভাত তাজদার সিদ্দিকি খাবে কিনা সেটা নিয়েও মনে সন্দেহ ছিল, কিন্তু তাজদার সিদ্দিকি চুপচাপ খেয়েছে। অবশ্য সে না দেখার মতো অন্যদিকে মুখ করে বসে খেয়েছে। তার মুখ দেখলে শায়না বুঝেই যেত এটা তার অতটা পছন্দ হয়নি। শায়নার মন রাখতে খেতে হয়েছে এক বাটি। রায়হান আর তৌসিফ ঠোঁট টিপে হাসছিল তার কাণ্ড দেখে। বেচারা বইয়ের মন রাখতে কত কষ্টই না করতে হচ্ছে। বাড়ির বাকি সবাই বেশ মজা করে খেয়েছে। সাহেদা বেগম রওশনারাকে পুকুর ঘাটে দেখেছিল, তখন জিজ্ঞেস করেছিল তাজদার খেয়েছে কিনা। রওশনারা বলছেন বেশ মজা করেই খেয়েছে। ও আর নোভা দুই ভাই বোন সহজে কোনো কিছু পছন্দ হয় না শুরুতেই, পরে আবার ওটাই খায়। উনি মধুভাত বসাতে জানেন না। অনেক বছর খাওয়া হয়নি, কেউ আগ্রহ দেখায় না বলে বাড়িতে করা হয় না। তিতলি, তৌসিফ, রায়হান, ঝিলমি বেশ মজা করেই খেয়েছে। ঝিমলির কাছেও এটা নতুন ছিল। তার কাছে পায়েস, টক দই এই দুটো মাঝামাঝি নতুন সাথে ডেজার্টের মতো মনে হয়েছিল। খুব মজা লেগেছে। তাসনুভা ভয়ে খায়নি। মধু ভাত খেলে ঝিমুনি শুরু হয়, এইসব কথা সে শুনেছে। ঝিমুতে থাকা মানুষ তার কাছে বিরক্তিকর লাগে। শোরুমে গিয়ে তার ঝিমটি পেলে তখন। তাছাড়া এমন ইউকাট খাবার কোথা থেকে আবিষ্কার করে মানুষ। কিন্তু দুপুরে বাড়ি ফিরে ফ্রিজ খুলে দেখলো আইসক্রিমের বাটিতে উপরে নারকেল কুচি ছিটিয়ে কিছু একটা রাখা আছে। সে খেতে খেতে পুরো বাটি শেষ করে ফেলল। জোহরা বেগম এসে বলেন, সকালে খাবে না বলেছিলে, এখন মজা লাগলো? তাসনুভা অবাক হয়ে বলো, এগুলো মধুভাত ছিল তো কি? তানসুভা বাটি ধুয়ে নিতে নিতে বলল, ভালো ছিল, এভারেজ। তানিয়া ইদানিং অদ্ভুতভাবে ভাত খায়, তাজরা সেটা লক্ষ্য করেছে। সে রান্নাঘরে একা একা অল্প করে খেয়ে বসে থাকে এবং অভিযোগ আসার পর থেকে তাজরা তাকে নিজের পাশে বসে খাওয়ায়। সে খেয়াল করেছে শায়না একদিন ঝোল ছাড়া সাদা সাদা ভাত খায়, ভাজা মাছ কিংবা মাংস দিয়ে। অন্যদিন মাছ মাংস ছবিও না, শুধু সবজি মেখে খায়। অন্যদিন ঝোল দিয়ে মেখে ভাতের রং লাল করে তারপর মুখে তোলে। কাঁচামরিচ পারে না এক লোকমা একটা করে খেতে। তাজদার জিভ পুড়ে যায় দেখলে, এই মেয়ে কি পাগল? ফলমূলের ক্ষেত্রেও তাই। একদিন আপেলের গন্ধ সইতে পারে না, অন্যদিন সারাক্ষণ আপেল চিবোতেই থাকে। ড্রাগন ফল সে খায় না, নাম শুনলে বিরক্তি প্রকাশ করে। কিন্তু একদিন দেখা গেল একটি নিয়ে খাচ্ছে, দেখে মনে হয়েছে এত মজার ফল সে আর কোনোদিন খায়নি। কী অদ্ভুত ব্যাপার স্যাপার। রোদে কাপড় চোপড় শুকানোর ক্ষেত্রে খুব সতর্কতা আছে শায়নার। সে রোদে কাপড় চোপড় না শুকিয়ে গায়েদের দেয় না, কেমন একটা ভেজা গন্ধ থেকে যায় মনে হয়। কেচে কাপড় না ধুলে তার পছন্দ হয় না। এতদিন তাড়াতাড়ি কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। শায়না সেসব দেখে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলতো অনেকবার। তার কাপড় চোপড় কেউ ধুয়ে দেবে এসব তার কাছে অস্বস্তিকর, কিন্তু তাজদা নিজের কাপড় চোপড়ের সাথে তার কাপড় চোপড়ও ধুয়ে ফেলতো। বিছানার চাদর, দরজায় জানালা পর্দা ধুতে হলে সেদিন পুকুরে চলে যেত। পুকুরে কাপড় চোপড় ধুতে আরাম। তিতলি এসে বলল, এখনও সাবান ঘষেই যাচ্ছে, আজ রাত নামবে তবুও কাপড় ধোয়া শেষ হবে না। কাপড়ে এমনভাবে সাবান ঘষে কাপড় সাবানের সুগন্ধি ঘর জুড়ে মম করতে থাকে। তাকে ওভাবে কাপড় ধুতে দেখে সাহেদা বেগম সাথে সাথে ফোন করে বলেছিল, তা আজকে কাপড় ধুতে দিয়েছিস নাকি? শায়না বলো, আমি মানা করেছিলাম, তারপরে শুনিনি। আমি বললে কোনো কথাটা শোনে? শাহেদা বেগম বলেন, কাপড়ে এমন এভাবে সাবান লাগালে টাকা পয়সা আর একটাও থাকবে না, ফতুর হয়ে যেতে হবে। ও তো কাপড় কাচতেই জানে না, সাবান লাগাচ্ছে আর হাত দিয়ে একটুখানি কষলে পানিতে চুবাচ্ছে। শায়না মায়ের কথা শুনে হেসে ফেলছিল। সে এতদিনও তাজা সিদ্দিকীর আয়ের পরিমাণ সম্পর্কে জানে না, কৌতূহলও দেখায়নি। মনে হয়েছে অপ্রয়োজনীয় কৌতূহল, পরে সে এমনিতেও জানতে পারবে। কিন্তু ব্যয় সম্পর্কে তার ধারণা হয়ে গিয়েছে। এতে খরচে না হলে ঢাকা শহরের তাজদা সিদ্দিকীর আরও একটা ফ্ল্যাট হতে পারত।
তার উপর আত্মীয় স্বজনদের বিয়ে অনুষ্ঠান রোগে শোকে ঝাঁপিয়ে পড়ে টাকা পয়সা খরচ করে, নিজে না গেলেও প্রয়োজন মতো টাকা পয়সা পাঠিয়ে দেয়। এই ব্যাপারে সারার অনেক ভালো লাগে। আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া আর বিপদে আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারাটাও আল্লাহর একটা রহমত। এই জন্যই তো তাজদার সিদ্দিকী অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল হাসপাতালে। কিন্তু সমস্যা একটাই, মাঝে মাঝে এমন কিছু কাজ করে যা দেখে অন্যরা ভেবে যায় তিনি বিরক্ত, আগ্রহ নিয়ে কিংবা অবহেলা করছে, অথচ বাস্তবে তার অভিপ্রায় মোটেও তা নয়। সানা এটাও খেয়াল করেছে, রাগের বশে কিংবা জেদ দেখিয়ে একটা কথা বলে ফেলার পর সেই কথাটা ফিরিয়ে না নিতে পারার জন্য স্ট্রাগল করতে হয় তাজদার সিদ্দিককে। কিন্তু রাগের বশে একবার ঝামেলা শুরু করলে তারপর সব কিছু বিপরীত চক্রে প্রবাহিত হয়। জেদ বজায় রাখতে আরও একটা শক্ত কথা বলেন, তারপর নতুন ঝামেলা, নতুন ভুল বোঝাবুঝি, জেদ তর্ক, কথার পিঠে কথা, এভাবে চক্রাকারতে ঘটতে থাকে সব। এইসবের ভিড়ে তাজা সিদ্দিকীর আসল চেহারা আর সামনে আসতে পারে না। তিনি কী চাইছেন সেটা আর সোজাসুজি বলতে না পেরে ইচ্ছাকৃতভাবে তেড়া কথা বলে বসেন। সেখান থেকে আবার নতুন ঝামেলা সৃষ্টি হয়। রানা অনেক কষ্টে এই ব্যাপারটা আবিষ্কার করেছেন। আগে তো তাজা সিদ্দিকী সম্পর্কে অন্যরকম ধারণা পোষণ করত। চোখের সামনে সব কিছু দেখলেও তার কাছে তা ভুল মনে হতো, মেকি মনে হতো। কিন্তু সে ধীরে ধীরে বুঝতে পেরেছে, একজন মানুষকে চেনার জন্য শুধু তার সাথে এক ঘরে থাকাই যথেষ্ট নয়, সময়ে মানুষের প্রকৃতি রূপকে সামনে নিয়ে আসে। তাজা সিদ্দিকীর একটাই দোষ, মানুষকে নিজের ব্যাপারে বোঝানোর ক্ষেত্রে তিনি খুব কাঁচা। নিজেকে সবসময় উপস্থাপনা করার সময় সবসময় ভুল পন্থাটাই অবলম্বন করেন। যেটা করলে মানুষ সহজে তাকে মেনে নেবে সেই কাজেই বদলে তিনি এমন কিছু করে বসেন যা অন্যায়ভাবে জোরপূর্বক চাপ দেওয়া বলে মনে হয়। অথচ তিনি খুব ভালোভাবে অন্যজনকে বুঝতে পারেন। দূরে দাঁড়িয়ে মানুষের ঠোঁট নাড়া কিংবা অঙ্গভঙ্গি দেখেও বুঝে ফেলতে পারেন কে কি তার সম্বন্ধে কেমন মনোভাব পোষণ করেছে। কিন্তু এমনভাবে চলাফেরা করেন যেন তিনি বুঝতেই পারেননি তার নামে বাজে কথা বলা হচ্ছে। অন্যের মনে কী চলছে তাও তিনি বেশ ভালোভাবে বুঝতে পারেন, কিন্তু সহজেই মেনে নেওয়ার এমন ভাব করেন যেন সহজ বিষয়টা তিনি আমলেই নিতে চাইছেন না। সহজতম সত্যটাকে তিনি নিজে জেরে চেপে ধরে রাখেন। ফলশ্রুতিতে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। রানার বিয়ের শুরু দিনগুলোর জন্য এখন খুব আফসোস হয়। সে জানে না তাজদার সিদ্দিকী আফসোস হয় কি না, কিন্তু তার হয়। সে যদি ছোটবেলায় সেই দিনগুলোর কথা পুরোপুরি ভুলে গিয়ে নতুন জীবনটা শুরু করত, হয়তো শুরু থেকে তাজদার সিদ্দিকীর এই রূপটা তখন থেকে আবিষ্কার করতে পারত। চেষ্টার কথায় কমতি ছিল না, সেটা সে বুঝে উঠতে পারে না। আগে যা হয়েছে তা সে ভুলে যাওয়ার চেষ্টা করেছে। হয়তো ওই দিনগুলো ছিল বলেই আজকের দিনগুলো তো স্পেশাল। আবারও কোনো দিন ভুল করার সময় ওই দিনগুলোর কথা মনে পড়তো, হয়তো সেই ভুল আর কখনোই হবে না। তাজদার সিদ্দিকীর খুব ব্যস্ততা যাচ্ছে। আসরের নামাজ শেষ করে বাড়ি ফিরেই হঠাৎ করে বলল, শায়না রেডি হও, সময় 5 মিনিট। শায়না চমকে গেল, কোথায় যাব এখন? হ্যাঁ 5 মিনিট কিন্তু, বলি আবারও বেরিয়ে গেল। শায়না কালো বোকরাটা পরল, কালো হিজাব তার অনেক বোকরা হয়েছে, কিন্তু এটা বেশি স্পেশাল কারণ এইটি বিয়ের সময়কার বোকরা। সবাই বলে এই বোকরাই তাকে বেশি মানায়। তাজদা সেদিকে গুনে গুনে 5 মিনিট পরে ভেতরে এসে হাতে হাত নিয়ে বেরিয়ে যেতে লাগলো। চলো চলো, ফাইলটা নিতে হবে। না, শায়না থমকে দাঁড়ালো। ডাক্তার বকবে না? ওটা ছাড়া কীভাবে যাব? পরশুই তো এলাম ডাক্তার দেখিয়ে, আবার কেন? তাজদা শেষমেশ হতাশ হয়ে তার দিকে তাকালো, তারপর এগিয়ে এসে তার কানের পাশে মুখ নিয়ে গিয়ে বল, সিক্রেট পরে বলবো, সবাই জানবে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। পারফরমেন্স দারুণ হওয়া চাই, লেটস গো। শায়না হেসে ফেল, কি চালাক বাপরে। তার গাল টিপে দিয়ে বলো চলো। পথিমধ্যে তানসোবা পট আটকে দাঁড়ালো, কান থেকে ইয়ারপিস খুলতে খুলতে বলো, ভাইয়া জাস্ট 2 মিনিটস। শায়নাকে আমি নিয়ে যাচ্ছি। তার ব্যস্ততা দেখিয়ে বলো, কেন আবার কি? এখনই নিয়ে আসছি। শায়না চলো। সে শায়নার হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে, তারপর বলল, তোমার স্নিকার্সগুলো কোথায়? শায়না দেখিয়ে দিল। তানসুবা স্নিকার্সগুলো তার পায়ের কাছে এনে রাখলো, তারপর হাত ঝেড়ে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল,
কী ধরনের জুতা পরে চলে যাচ্ছিলে? শায়না নিজের পায়ের দিকে তাকাতে তাকাতে জুতোটা খুলে ফেললো। ফ্যাট জুতো তার ভালো লাগে, তাড়াহুড়োয় এটাই পেয়েছে, পরে নিয়েছে। কিন্তু বোকরার সাথে স্কিভার্স মানায়, পরতেও আরাম। তাড়াহুড়োয় খেয়ালই করেনি। এটা পরো, আমি শিওর ভাইয়া তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। কি চালাক! সানা বিশ্বমত চেপে স্কিভার্স পরে নিল। তাজদার এসে বলো, হয়েছে? চেইন? সায়নাকে টেনে নিয়ে গেল। সন্ধ্যা নেমে আসছে, চেইন পরা লাগবে না, জুতো খুলে যাবে। গাড়িতে উঠে যাবে এখন। আনোয়ারা বেগম বলেন, ওই দেখো বউ নিয়ে এই ভর সন্ধ্যায় কোথায় চলে যাচ্ছ? ডাক্তারের কাছে, ইমার্জেন্সি। রোশনারা বলেন, ডাক্তার পরশুই তো দেখানো হলো। তিতলি এসে তানচুবাকে বলো, আমাকে নিয়ে গেল না? তানচুবা তার দিকে ফিরে একটা ঝাড়ি মারল। ননসেন্স তিতলি, তুমি ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কী করবে? পাগল তুমি? তুমি পাগল, সবসময় ননসেন্স বলো কেন? তুমি একদম সেন্সলেস। তিতলি বেয়াদবি করবে না। রওশনারা পাশের রুম থেকে বলেন, তিতলি তুমি আবারও তর্ক করছো বড়দের সাথে? আচ্ছা সরি। তাসনুবা বলো, শাট আপ। তোমার সরি কোনো ভ্যালু নেই আমার কাছে। হাজারবার সরি বলবে, সরির কোনো দাম থাকে না। তোমার সবার সাথে ঘুরতে ইচ্ছে করবে কেন? কেনই বা করবে? তুমি জানো না কোন সময় কোন কথাটা বলা উচিত? তুমি কি বাচ্চা মেয়ে? তিতলি কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আঙ্গুলে চুল পেঁচাচ্ছে। এই শাকচুনির জন্য কোনো কথা বলে শান্তি নেই। তৌসিফ তাদের পেছনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রইল। তাসনুবা তিতলির চোখ অনুসরণ করে তার দিকে ফিরল। তৌসিফ বলল, তোর জ্ঞান দেওয়া শেষ হয়েছে? আমি জ্ঞান দিচ্ছি? তোমার এখানে কাজ কি? তৌসিফ এসে তার আর তিতলির মাথায় চড় বসিয়ে দিয়ে বলল, হাট। তোদের ঝগড়াঝাটির জ্বালায় ঘরে শান্তিতে একটু বসতেও পারি না। তোদের জন্য বড় ভাই আর মেজো ভাই ঠিক আছে, ওরা থাকলে তোরা সিধা হয়ে যাস। তিতলি তানসুবের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। উকি দিয়ে বলো, ঘরে বসে থাকতে কে বলেছে তোমাকে? এখন কি তোমার ঘরে বসে থাকার সময়? যাও বাইরে যাও, রোজগার করো, পয়সা কামাও। ঘরে বসে বসে চাচ্চুর অন্ন ধ্বংস করছো কেন? হুদাই জবাব দাও বর্ষ। তৌসিফের চোয়া ঝুলে পড়ল। এখন বোনের পেছন দাঁড়িয়ে কথা বলেছে। তুই তো দেখছি নাম্বার ওয়ান পাল্টিবাজ, এখন ওর সাইডে চলে গেলি? তো কি তোমার মাথায় উঠে নাচতে বলছো? সারাক্ষণ মারো কেন আমাদের? তোমার বইয়ের সব চুল ছিঁড়ে ফেলবো আমরা, প্রতিশোধ নেব প্রতিশোধ। তুমিও তো মেজো ভাইয়ের মতো লন্ডনে উড়াল দেবে। তখন তোমার বউকে আমি আর আপু মিলে এমন মার দেব, ভাই রে ভাই, মার খেয়ে তোমার বউ ফিট করে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে। তৌসিফ কপাল চেপে ধরল। ভাই, আমি এই কাকে পকেট খালি করে আচার চকলেট খাওয়াই? এত বড় ধরিবাজ তো বাপের জন্মে দেখিনি। তাসনুবা এতক্ষণ চুপচাপ ওদের তর্ক শুনছিল, এবার অধৈর্য হয়ে গর্জে উঠে বলল, ভাইয়া তুমি আমাকে মারলে? তৌসিফ তার দিকে তাকিয়ে দ্বিগুণ গর্জে বলল, ধুর শালা, কোন মানদাতার আলমে মারলাম সেটা নিয়ে এখন প্রশ্ন করছে? এই ছাগল দুটোকে কাদের গলায় যে ঝুলাবো আল্লাহ। বলতে বলতে সেখান থেকে সরে বলো। তাসনুবা অবাক হয়ে তিতলির দিকে চেয়ে বলো, তুমি ছোটো ভাইকে এখনও আচার চকলেট আনতে বলো? তুমি বড় হবে না কখনো? তিতলি দুপাশে মাথা নেড়ে বলল, না আমি বড় হতে চাই না, ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, খেয়েই যাব। ছোটো বোনের জন্য সবাই আচার চকলেট আনে, ইটস নর্মাল। ইউ নো হোয়াট তিতলি, ইউ আর জাস্ট ডিসগাস্টিং। ওকে, আই লাভ ইট। তিতলি! তার চিৎকার শুনে রওশনারা চলে এলো। তিনি তিতলি আর তার আগে সেখান থেকে পালিয়েছে। না, গাড়ি থেকে নামতেই উবু হয়ে জুতোর চেন লাগাতে গেল, কিন্তু পারল না। তাজদার এসে বলো, কি হলো নামো। সায়না জুতোর দিকে তাকালো। তাজদারও চোখ নিচু করে জুতোর দিকে তাকালো, তারপর বসে চেনটা লাগিয়ে দিয়ে হাত ধরে বলল, চলো। কোথায়? এখন কোথায় যাব? স্পিড ফুড খাবো। সায়নার চোখ মুখ ঝলমল করে উঠল। তাজদার বলল, আমার মাথা খারাপ। সাথে সাথে সায়নার মুখ থেকে হাসি সরে গেল। না থাক, আজে বাজে খাবার খাওয়া যাবে না। আর কয়েক মাসই তো। সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে ঢলে পড়ছে। গাড়ি থেকে নামা মাত্র গধূলির আকাশ দেখে সায়না বলল, একদিন কুয়াশা নামছে, আরেকদিকে সূর্য ডুবছে, দেখুন দেখুন। তাজদার পশ্চিম দিকে তাকালো, তারপর তার দিকে তাকিয়ে বলল, দেখলাম। মারাত্মক কিছু না? স্বাভাবিক। সে না গাল ফুলিয়ে তাকালো। ধুর, এই লোকের সামনে কোনো কথা বলেও শান্তি নেই। রাস্তার দুপাশে সারি সারি গাছ,
বেশ চওড়া রাস্তা। রাস্তার পাশে হাঁটার জায়গাটা সাদা মাটি। কিছুটা পথ হেঁটে গেলে কয়েকটা দোকানপাট দেখা যাবে। সায়না জানতে চাইল, এখানে হাঁটতে এসেছি? তুমি চাইলে দৌড়াতে পারো, এমনকি ডান্সও। যা। মাথা দিয়ে তাজারের বাহুতে ঘষা দিল সে। তাজার শব্দ করে হেসে উঠল। সায়না তার শালটা পেটের সাথে জড়িয়ে দু হাতের পাশে রাখতে রাখতে বলল, আপনি চাদর আনেননি? ঠান্ডা লাগবে কিছুক্ষণ পর। জ্যাকেটও তো পরেননি। চাদর আছে গাড়িতে, ওটা এখন নিয়ে নিন। এখনও ঠান্ডা লাগছে। পরে নেব। না, এখন নিন। এত জোরাজুরি পছন্দ না আমার। বলতে বলতে গাড়ি থেকে চাদরটা নিয়ে গায়ে জড়ালো। শান্তি? সেনা মাথা কাত করে বলল, শান্তি। দুজনের পাশাপাশি কিছুটা পথ হাঁটলো। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। মাগরিবের আজান হচ্ছে। সায়না বলো, আপনার নামাজ? তাজার ইশারায় সামনে দেখিয়ে দিল। একটা চায়ের দোকান। ঝকঝকে নতুন দেখাচ্ছে। মনে হচ্ছে নতুন খুলেছে। আগে তো এখানে দোকান ছিল না। সায়না বলো, আমি ওখানে বসবো। আরে না, চলো। সায়না ধীরে ধীরে হাঁটতে লাগলো। তাজার হাতের মুঠোয় তার হাতটা ধীরে ধীরে কুয়াশায় জড়িয়ে যাচ্ছে চারপাশ। দেখতেও শান্তি লাগছে। চোখের সামনে অন্ধকার নেমে এলো। সায়না এবার মসজিদ দেখতে পেল। এই এলাকার সবচেয়ে বড় মসজিদটি। এই মসজিদের ব্যাপারে অনেক শুনেছে সে। তাজা তাকে নিয়ে গেল মসজিদের গেটের সামনে। সায়না দেখল মুসলিমরা ঘাটে নেমে উজু করছে। সে ঘুরে ফিরে মসজিদের চারপাশটা দেখতে লাগলো। চারদিকে আলো জ্বলে ওঠায় কেমন যৌশিক ফিরে পেয়েছে এই শীতের সন্ধ্যায়। এবার আরও ভালো লাগছে সায়নার। ভেতরটা কেমন উৎফুল্ল হয়ে আছে। সে অনেকক্ষণ পর তাজারের দিকে তাকালো। আমি এখানে কি করব? এসে জানাচ্ছি, তুমি এখানে গিয়ে বসো। মসজিদের পাশেই যাত্রী ছাউনির কাজটায় সায়নাকে রেখে গেল সে। দুজন বৃদ্ধ মহিলার পাশে সায়না বসে রইল। তার কৌতূহল ধরে রাখতে না পেরে জানতে চাইল, ও মেয়ে, ওটা তোমার জামাই? জি। বাড়ি কোথায়? পটিয়ায়। আর অনেকগুলো প্রশ্ন। নামাজ পড়ে মুসলিম সাথে সাথে নামাজ পড়ে বের হয়ে এলো তাজদার। সায়না তাকে দেখা মাত্র দাঁড়িয়ে পড়ল। তাজদার কাছে আসতে সায়না ফিক করে হেসে ফেলল। তাজদার কপাল কুঁচকে গেল। হাসছো কেন? আগে কপাল ঠিক করেন। করলাম। আপনি মসজিদের টুপি পরে চলে এসেছেন। তাজদারের সাথে সাথে মাথায় হাত দিল। হেসে পেল সায়নার সাথে। তারপর সেটা খুলে পকেটে ভরে নিয়ে বলল, কিছু হবেন? ওখানে অনেক টুপি এমনিতেই পরে থাকে। তৌসিফকে বলবো 10টা দিয়ে যেতে, চলো। সায়না মজা করে বলো, ডিজিটাল টুপির চোর। তাজদার ভেজা চুলগুলো হাত দিয়ে ছাড়তে ছাড়তে বলো, তুমি কত বড় চোর সেটা তো তুমি জানো না। না, অবাক হয়ে বলো, আমি কি চুরি করেছি? আজব। তাজদার আর কথা বলো না। সায়নার হাত ধরে নিয়ে যেতে যেতে বলো, বেশি কথা বলছো আজকাল। সায়না যেতে যেতে বলো, কী যেন বলবেন বলছিলেন? তাজদার বলে উঠল, ও হ্যাঁ, তোমাকে এখানে কেন এনেছে? কেন? আমি লন্ডন থেকে ফেরার পর আব্বুদের সাথে এই মসজিদে এসেছিলাম। তুমি তখন আমাকে দেখা দিতেই রাজি হচ্ছিলে না। আমি ফ্যামিলির সাথে ফাইট করছি আর আপনি আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছিলেন। ওইসব মনে পড়লে এখন মনে হয় একদম ইচ্ছে মতো দেই। সায়না তার মুখের দিকে তাকিয়ে কথা শুনতে শুনতে হাসলো। বলল, আচ্ছা, তারপর? তখন আমি এই মসজিদে এসে নিয়ত করেছিলাম, তোমাকে যদি আমি কোনোভাবে পেয়ে যাই তাহলে এই মসজিদে এসে 2 রাকাত নফল নফল নামাজ পড়ব। তোমাকে একদিন এই মসজিদের সামনে নিয়ে আসব। নফল নামাজ পড়েছেন? তাজা তার দিকে তাকালো। ঠোঁট বাঁকিয়ে বলো, অনেক আগেই। আমি কথা দিলে কথা রাখি। অনেকবার এসেছি এই মসজিদে। যেমনভাবে বলছো যেন আমি কথায় খিলাপি ওস্তাদ। সানা হাসি চাপা দিয়ে বলো, তারপর? তাজদার এবার রেগে গেল। তারপর তোমার মাথা বেকুব চণ্ডে। আজ নিয়ত করেছি পরের বার দেশে এলে জুনিয়রকে নিয়ে আসবো। তোমার এত হাসি পাচ্ছে কেন? তোমার এত হাসি পাচ্ছে কেন? পারো তো এটাই। সায়না তার বাহুতে মাথা হেলে দিয়ে বলো, আপনি বিয়েটা করার জন্য আর কী কী করেছেন? তাজদার রাগ দেখিয়ে তার হাত ছেড়ে দূরে চলে গেল। যে মেয়ে কোনোদিন সিরিয়াসলি নেয় না তাকে এত কিছু বলতে ভালো লাগে না। খানিকটা গম্ভীর হয়ে গেল তার মুখ। সায়না তাকে চুপ হতে দেখে তার পিছু পিছু হেঁটে গিয়ে নিচ থেকে হাত ধরে ফেলল। তাজদার মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে।
তারপর তার ধরা হাতের দিকে। সায়না ভুরু নাচিয়ে বলল, আপনার রাগের ফ্যাক্টরিটা কোথায়? ঠিকানা দিন, একটা বোম মেরে আসে। তাজদার আবারও গম্ভীর মুখে বলল, তুমি এইসবই পারবে? আমি যখন তোমাকে পাওয়ার জন্য দোয়া করছিলাম, তখন তুমি দোয়া করেছিলে আমি যাতে তোমাকে না পাই। হিম্মত থাকলে স্বীকার করো। সায়না মাথা দুলিয়ে বলল, স্বীকার করলাম। আপনি এটা স্বীকার করুন যে আপনি আমার সাথে ছোটোবেলায় এমন এমন কাণ্ড করেছিলেন যার জন্য আমি ওই রকম দোয়া করতে বাধ্য হয়েছিলাম। তাজদার তার সাথে আর কোনো কথা বলল না, সায়নাও না। সামনে একটা দোকান থেকে 2 প্লেট ভেলপুরি কিনে নিল তাজদার। সে এখানকার ভেলপুরিটা রিভিউ পেয়েছিল তাজ তোমার কাছ থেকে। সায়না খেতে পারবে, কোনো সমস্যা হবে না। সায়না বলল, আপনিও খাবেন? তাজদার চট করে তার দিকে তাকালো, তারপর শান্তভাবে বলল, না, দুটোই তোমার জন্য। সায়না মনে মনে খুশি হলো, কিন্তু সায়নাও লজ্জা পেল তাজদারকে অমনভাবে তাকাতে দেখে। দূর, সে মাঝে মধ্যে এমন কাজ করে বসে। সে খেতে খেতে তাজদারের দিকে বাড়িয়ে দিল, খান। তাজদার বলো, এইসব আমার ভালো লাগে না। সায়না বলো, আপনার কি ভালো লাগে সেটা একটু বলবেন? তাজদার আবারও তার দিকে তাকালো। সায়না বলো, এত রাগ করেন কেন হুটহাট? কালকে পড়া রাগ করার জন্য আমাকে পাবেন না। তোমাকে আমি কখন পেয়েছি? সায়না হেসে ফেলল, না তো, বাচ্চাটা আকাশ থেকে টুপ করে পড়ে পেটের ভিতর ঢুকে পড়েছে। বলে সে হাসতে লাগলো। তাজদার বেশি রেগে যাচ্ছে মনে হচ্ছে। সায়না নিজেকে সামনে নিয়ে বলল, আচ্ছা বেশ, পরের বার দেশে এলে খুব ভাব জমাবো। ওইভাবে দরকার নেই আর। সায়না এবার চুপচাপ খেতে লাগলো, আর কোনো কথা বলল না। নিজেটা শেষ করে তাজদারের হাতে থাকা প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো। তাজদার মনে মনে ভাবলো, কী পরিমাণ পেটুক হয়ে গিয়েছে এই মেয়ে। সায়না তাকে জোরপূর্বক দুটো খাওয়ালো। খাওয়া শেষে তার খুব ঝাল করছিল। তাজদার দুটো হাওয়াই মিঠাই কিনে নিয়ে এলো। সায়না বলল, আপনার রাগগুলো এই হাওয়াই মিঠাইয়ের মতো, দেখতে বিশাল, কিন্তু গালে দিলে টুক করে মিলিয়ে যায়। তাজদার কোনো কিছু বলল না আর। সায়না তার শালটা ভালো করে জড়ায়নি দেখে শালটা ভালো করে জড়িয়ে ইশারায় বোঝালো চুপচাপ তার সাথে হাঁটতে। তার আর কোনো কথা ভালো হলো না। তাজদার চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। সায়না গাড়িতে উঠল না। তাজদার বেরিয়ে এসে তার হাত ধরাতেই সায়না বলল, আমি জানি আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বের হননি। সরি, আর কোনো মজা করব না। তাজদা তার মুখের দিকে তাকিয়ে বলল। সায়না তার পাঞ্জাবি 2 হাতে ধরে টেনে এনে বলল, সিদ্দিকী মিয়া কি খুব রাগ করেছে? তাজদার অবাক চোখে তাকিয়ে বলল, আমার সাথে রাগ ছাড়াও অন্য শব্দ যায়, এটা তোমার মাথায় আসে না কখনো? সায়নার ঠোঁট গোল করে বলল, ও, অভিমান? তুমি আসলে একটা। সায়নার ঠোঁট কামড়ে বলো, আমি তো জানি আপনি আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছেন। কিছু জানো না। আমি ওই বাড়িতে অনেক দিন আছি। আমি বুঝতে পারছি কত কি ঘটেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় আপনি আমাকে পাওয়ার জন্য কতটা ডেসপারেট ছিলেন। তুমি এখনো ছোটবেলার ঘটনাগুলো মনে রেখে দিয়েছ। সায়না বলো, তার জন্য না হয় আরেকবার বিচ্ছেদ হবে? তাজদার চট করে তার হাত চেপে ধরে বলল, আবার? সায়না তার মুখে দিকে তাকিয়ে হাসল, বিস্ময়ের সাথে বলল, আপনি সেই তাজদার সিদ্দিকী। আমার অবিশ্বাস লাগে। আমার কি মনে হয় জানেন, আমার প্রতি যেদিন আপনার ভালো লাগা তৈরি হলো, ওই দিনই অহংকারী তাজদার সিদ্দিকীর পতন হয়ে গিয়েছিল। আমার পতন দেখে তোমার আনন্দ হয়েছিল খুব? না, ভয় হয়েছিল। আপনি যদি ওটাকে নিজের বিজয় ভাবেন সেটা ভেবে। সায়না আর তাজদার বাড়ি ফিরেছে একেবারে ডিনার সেরে। বাড়ি ফেরার মতো রওশনারা জেরা করলেন, কোথায় গিয়েছে দুজন? বাইরে কি ঠান্ডা? সায়না কী বলবে বুঝতে পারল না। পেছন থেকে তাজদার বলল, ওখান থেকে রেস্টুরেন্টে গিয়েছি, ডিনার করে তারপরে ফিরেছি। ব্যাপারটা খুব সহজে সে সামলে নিল। সায়না তার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল। নিজেই ঝামেলা বাঁধিয়ে আবার নিজেই ঝামেলা সামলাতে তাজদার সিদ্দিকী উস্তাদ, এ কথা স্বীকার করতেই হয়। ঘরে এসে বোকরা পাল্টে সে সোজা শুয়ে পড়ল। এতটাই ক্লান্ত লাগছে যে আর কোনো দিকে তাকাতেই ইচ্ছে করছে না তার। তাজদার এসে তাকে বার কয়েক ডাকলো, হ্যালো, কোনো সমস্যা? সায়না মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আর্তনাদের মতো শব্দ করলো হালকা। তাজদার বলল, ওকে, তাহলে শুয়ে থাকুন। তার ফোনটা বাজছে, কল এসেছে।
কল রিসিভ করে ফোন কানে চেপে ঘর থেকে বেরিয়ে গেল সে। সায়নার চোখে ঘুম নেমে এলো। তিতলি এসে দেখলো সে ঘুম, তাই ঘর থেকে বেরিয়ে গেল সে। আজ তার মন ভালো নেই। কাল সকালে ভাইয়া চলে যাবে। বাড়িটা কেমন গম্ভীর হয়ে আছে। সবাই এতদিন চেয়েছিল সে চলে যাক, ওখানে সে ভালো থাকে। দেশে আসার পর থেকে এক একটা ঝামেলা আর বিপদ, কিন্তু যাওয়ার সময় ঘনিয়ে আসতে সবার মন খারাপ হচ্ছে। যেদিন প্রথম দেশে এসেছিল সেদিন কি আনন্দ বাড়ি জুড়ে উৎসব লেগে গেছিল। দিনগুলো কত দ্রুত চলে যায়। রওশনারা আর আনোয়ারা বেগম বসে বসে পুঁটলি বাজছে একটার পর একটা। সবগুলো তাজা সিদ্দিকের সাথে যাবে। পুঁটলিগুলোতে হরেক রকমের শুকনো খাবার দাবার। সায়নাদের বাড়ি থেকেও অনেকগুলো এসেছে। রাত তখন 1:30 বা 2। হঠাৎ সায়নার ঘুম ভাঙল। গলা শুকিয়ে কাঠের মতো, শরীর ভার হয়ে আছে। এক পাশে যেভাবে শুয়েছে ওভাবে এক নাগাড়ে ঘুমানোর কারণে ঘাড়ে চোট ধরে গেছে। সে কোনো মতে উঠে জগ থেকে পানি ঢেলে গলা ভিজিয়ে নিল, তারপর আবারও শুয়ে পড়ল। রাজদা সেদিকে ঘরে নেই, এমনিতে রাত করে ঘুমায়। সায়না ততক্ষণে একগাদা ঘুম সেরে ফেলতে পারে। কুটকুট শব্দ করে জেগে জেগে কী করে সায়না নিজেও বুঝতে পারে না। মাঝে মধ্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেটা খুবই কমই হয়েছে। সায়না সেই সব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর ঘরে কারো পায়ের শব্দ শুনতেই সায়না বুঝল তাজদা সিদ্দিকী এসেছে। সে বুঝতে পারল কিন্তু চোখ খুলল না। এভাবে এভাবে আবার ঘুমিয়ে পড়ল। তার ঘুমিয়ে পড়তে খুব বেশি সময় লাগে না, আবার ঘুম ভাঙতেও বেশি সময় লাগে না। আগে ঘুমের মধ্যে কিছু টের না পেলেও ইদানিং আশেপাশে কী হচ্ছে তা মোটামুটি টের পায়। অর্থাৎ আগের মতো ঘুম হচ্ছে না। সামনে হয়তো ঘুম আরও উঠে যাবে। আপাদের দেখছি, এমনকি বড় ভাবিকেও দেখেছে। বাচ্চার জন্য কত রাত জাগতে হয়। কানে টুকটাক শব্দ আসছে। পাশ ফিরতে দেখলো তাজদা সিদ্দিকী বসা। এই লোক কি আজ ঘুমাবে না? সায়না উঠে বসার চেষ্টা করলো। তাজদা তখনই তার দিকে তাকালো। ব্যাপার কি? সায়না তার সামনে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে রইল ঘুম জড়ানো চোখে। এতগুলো ছবি কি করবেন? এখানে অনেক আছে, কয়েকটা নিয়ে যাব, তারপর ফ্রেমে বাঁধিয়ে নেব বলে সে এক এক করে ছবি বাছাই করতে লাগলো। সায়না শুয়ে শুয়ে তার কাজ দেখতে লাগলো। একটা ছবি হাতে নিতে তাজদার বলল, দেখি কোনটা। সে সায়নার হাত থেকে ছবিটা নিয়ে ফেললো। দেখলো কক্সবাজারের সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটা। নুবা হয়তো আনিস তুলছিল। ছবিটা সুন্দর। সায়নার শাড়ি আঁচল উঠেছে। তাজদা সিদ্দিকী প্যান্ট গোড়ালির উপর গোটানো, শার্টটা বাতাসে গায়ের সঙ্গে আরও ঘেঁষে বসেছে। এটা নিন। সায়না প্রশ্ন ছুড়ে দিল, এটা সুন্দর নয় বলছো? ভুল সময় তোলা ছবিটি। সায়নার মনে তখনকার বিচ্ছিরি ঘটনাগুলো ঝলসে উঠেছে বারবার। তাজদা সেদিকেও আড়ালে দীর্ঘশ্বাস লুকিয়ে ফেলল। তবুও সে খেয়াল করলো সায়নার মন খারাপ হয়ে গেছে। নরম কণ্ঠে বলল, তোমার মন খারাপ হচ্ছে ওই সময়গুলোর কথা মনে করে? সায়না দুপাশে মাথা নাড়ল। আমাদের জীবন হয়তো হাজারটা ভালো সময় আসবে, কিন্তু এই সময়গুলো নয়, তাই ওটাকে আফসোস বলা চলে। আফসোস হচ্ছে? তাজদার হাসল। সায়না বিস্ময় নিয়ে তাকালো। হাসছে? সে কিছু বলল না, তবে মনের মধ্যে উকি দিল কিছু প্রশ্ন। তাকে এভাবে বিয়ে না করলে হতো না? একটু সময় দিতে পারতো না? বিয়েটা অন্যভাবেও তো করা যেত। তার নিজেকেও তো অনেক ভুল করেছে। সে পালিয়ে না বেরিয়ে বলতে পারত, তার সময় চার কিছুদিন। তাজদা সেদিকে নিশ্চয়ই অপেক্ষা করত, কিন্তু সময় দিলেও কি তাজদা সেদিকের প্রতি কখনো মন বসত? তাজদা সেদিকে যা করেছে তা তো ভুলই। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। কেন এমন একটা মানুষের সাথে জীবনটা জড়িয়ে পড়ে? কি ভাবছে এ তো ভেবে লাভ নেই। ক্যালকুলেশন করে তুমি কিচ্ছু মিলাতে পারবে না। সায়না তার দিকে তাকালো। কঠোরভাবে বলল, আপনি শুয়ে পড়ুন। তুমি টেনে টুনে শুয়ে দিলেই তো পারো। সায়না এবার হালকা হেসেই ফেলল। সব সময় ফাজলামি। ঠোঁটের কোণা টেনে হাসলো তাজদা সিদ্দিকী। ফাজলামি করার জন্য তাহলে তো আরেকটা বিয়ে করতেই হয়। সায়না তার কলার চেপে ওই পাশে শুয়ে দিয়ে তার বুকের উপর ঝুঁকে মুখের দিকে তাকিয়ে বলল, ভাই থামেন, আগে একমাত্র বউকে সামলান, তারপর ভেবে দেখবেন। তাজদার মাথাটা নিচু
দুই হাত ভাঁজ করে রেখে বলল, তোমার কাছ থেকে অনেক কেয়ার পেয়েছি হাজবেন্ড হিসাবে, কিন্তু এটা পাইনি। শায়না চোয়া ঝুলে পড়ল, বলি কি এই মিয়া, ওটা আবার কি? লাভ লাভ, তুমি কি অস্বীকার করবে তুমি আমাকে কখনো পাগলের মতো ভালোবাসতে পারবে? শায়না থতমত খেল। এক বাচ্চার বাপ হয়ে যাবে কিছুদিন পর, আবার খুঁজে পাগলের মতো ভালোবাসা। তাকে চুপ থাকতে দেখে তাজদার বলল, পারবে না। তুমি আমার স্ত্রী হয়ে উঠেছো, স্ত্রীর দায়িত্ব পালনও করছো ঠিকঠাক। হয়তো আমাকে কিছুটা চিনেছেও, কিছুটা ক্ষমা টমাও করেছো। আল্লাহর কাছে আমার জন্য দোয়া চেয়েছো, এখনও চাও, এটাও চাও আমি লন্ডনে সুস্থভাবে ফিরে যাই, ওখানে গিয়ে ভালো থাকি, আমার কোনো বিপদ না হোক। এটা যে কোনো স্ত্রী চাইবে, তুমিও চাও স্বাভাবিক। শায়না একের পর এক অবাক হচ্ছে, বুকের ভেতর কেমন ধরপড় করছে হঠাৎ। আপনি বাড়তি কথা না বলে প্লিজ ঘুমান, বলেই তাদের মুখের উপর হাত চাপা দিল সে। তাজা তার হাতটা নিজের ঘাড়ের পেছনে রাখলো। শায়না তখন আরও কাছে এসে পড়েছে। এতদিন যা বলতে পারিনি তা আজ বলতে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যা হয়তো তোমার বৃদ্ধকালেও মনে পড়বে। পুরোপুরি ক্ষমা হয় কি না আমি জানি না, আমি যা মানুষ, আমি হয়তো তোমার হাত পা ধরে ক্ষমা চাইবো এমনও না। আমি জানি তুমি সেটা চাও না। এখনও যদি তুমি রিমোটটা নিজ হাতে নিয়ে চ্যানেলটা পাল্টাও, তখন আমার নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ে। তোমার হাতে খাওয়ার সব সময় ব্যাপারগুলো মনে পড়ে। তোমারও মনে পড়ে? শায়না চুপ। আমি জানি পড়ে, তখন নিশ্চয়ই তোমার খুব ঘৃণা হয়, আমি জানি হয়। কিন্তু একটা কথা কি জানো, পৃথিবীতে কিছু অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে। আমরা সবসময় আমাদের বিপরীতধর্মী মানুষগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই। যেদিন আমি ডিসিশন নিলাম তোমাকে বিয়ে করব, সেদিন গোটা রাত আমি নিজের সাথে যুদ্ধ করেছি, বারবার নিজেকে প্রশ্ন করেছি, তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি কোনো কারণ পাইনি, একটাও কারণ না। কিন্তু নিজেকে বোঝানোর পরও আমি নিঃসিদ্ধান্তে স্থির হতে পারলাম না। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি আমি তোমাকেই ভুলভাবে বিয়ে করেছি। কিন্তু এটাও মাথায় কষ্ট হয় যে আমার জীবনের সবচেয়ে বড় পাওনাটা ভুলভাবে এসেছে আমার জীবনে। আপনার ফ্লাইট, আমার কেন এসব কথা বলছি? কি দরকার এসব নিয়ে কথা বলার? দরকার আছে, তুমি আমাকে হাজারবার ভালোবাসো, কিংবা ওই যেটা বলে, যা হয় দুজন মানুষের মধ্যে, যা হলে মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে কষ্ট পায়, মরে যায়, ওই ধরনের কিছু তুমি আমার জন্য এখনও অবধি ফিল করো না। যেটা করো সেটা দায়িত্ববোধ, যত্ন, কর্তব্য। তুমি চেষ্টা করছো কিন্তু হচ্ছে না। পৃথিবীতে কিছু কিছু ব্যাপার থাকে যা আমরা ইচ্ছে করলে মনের উপর জোর খাটিয়েও পারি না। একটা মানুষকে আমি ভালোবাসতে চাইছি, কিন্তু আমার মধ্যে আসছে দয়া, সহানুভূতি, দায়িত্ব, ভালোবাসাটা আসছে না। তখন কষ্টের পরিমাণটা অনেক বেশি হয়। তখন অপরজন আমাকে ভালোবাসলেও সেটা আমরা নিতে পারি না। তোমার ক্ষেত্রে ঠিক সেম। এক্স্যাক্টলি কী বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। সব কথা, এক কথা তুমি চাইলেও আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, কারণ তুমি যেটা চাও না। আমাদের এই সম্পর্কের জায়গায় ক্ষমা, অনুশোচনা, ভুল স্বীকার করে বেমানান লাগছে খুব। আমরা সেই সব নিজেরাই নিতে পারছি না। কিছু সম্পর্ক এমনই হয় যেখানে যুক্তির কোনো মূল্য থাকে না। তাই বলছি, তুমি সব ভুলে যাওয়ার চেষ্টা করো না। তুমি ভুলে যেত ক্ষমা করতে একটা ব্যস্ত হতে গিয়েছে, যে না নিজে আমাকে ভালোবাসতে পারতো না। আমি তোমাকে ভালোবাসছি এটা সাবলীলভাবে নিতে পারছো। তোমার মনে হচ্ছে তুমি আমার কাছে ঋণী হয়ে পড়েছো, তাই নিজের উপর জোর খাটাচ্ছ। এটা ভুল হচ্ছে। তোমাকে ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসতে দাও। শায়না অবাক হয়ে গেল, এমন কথা সে কখনো শোনেনি। তাজদা সিদ্দিকী এ কথা বলছে? আমি আমি আপনাকে কোনোদিন পাগলের মতো ভালো না বাসলেও আপনার কষ্ট হবে না বলছেন? তা সেদিকে স্পষ্ট জবাব, না হবে না। তুমি আমাকে এতটা ভালোবাসতে দাও যে যাতে তোমার নিজেরই কখনো মনে না আসে তুমি আমাকে ভালোবাসো না। যাকে পেটে নিয়ে ঘুরছি সে কি? ওই যে বললাম একটা দায়বদ্ধতা, ওটাকে তুমি যখন ভালোবাসার ডেফিনেশনে রাখতে চাচ্ছ, তখনই তোমার সব হিসেব গণ্ডগোল হয়ে যাচ্ছে। তুমি সব হিসেব করা ছেড়ে দাও, আমাকে তোমাকে ভালোবাসতে দাও।
আমাকে জোর করে ভালোবাসা আর ক্ষমা করার চেষ্টা ছেড়ে দাও। দেখবে তোমার মনে সব অসুখ রাতারাতি সেরে গেছে। বকবক করতে করতে ঘুমিয়ে পড়ল সে। সায়নার মনে হলো এতদিনের এই তিক্ত সম্পর্কে, এই অদ্ভুত বিয়ে, পুরনো ঘৃণা আর না বলা কথা সব হিসেব আজ মিলে গেছে। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু তাজদা সিদ্দিকের গালে এসে পড়ল। তাজদা সিদ্দিকী হার মেনে নিজের পরাজয় ঘোষণা করলো, অদ্ভুতভাবে জিতে গেল। এত কিছু পরও সায়না মমতাজ ভালোবাসতে অক্ষম, এটা প্রমাণ করেই সে শেষ পর্যন্ত জিতে গেল।